নমস্কার। আজকে 18ই জুলাই 2024। আমরা আজকে মোদক ট্রেনিং একাডেমি মাধ্যমে এবং তার কর্ণধার শ্রী গণেশ মোদক, তার সহযোগিতায় এবং তার উৎসাহপূর্ণ প্রচেষ্টার জন্য আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি এবং কিছু কথা বলবার আমরা সুযোগ পেয়েছি, আমি সুযোগ পেয়েছি। তার জন্য মোদক ট্রেনিং একাডেমি যে এই যে পজিটিভ একটা আইডিয়া, পজিটিভ একটা ভাইব্রেশন দিচ্ছেন সকলের মধ্যে, এবং যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা আমাদের দায়ের মধ্যে পড়ে, তার মধ্যে প্রতিটি বিষয়, যেমন মেডিকেল ব্যাপার, মেয়েদের একদম বিলো পভার্টি লাইন, এবং এছাড়া যারা মাটির কাছে পড়ে আছে, সমাজের অপাঙ্ক্তেয় মেয়েদের কথা বলা থেকে শুরু করে, ফিলোসফির বিভিন্ন বিষয় থেকে শুরু করে, বর্তমানে এই কয়েকটি অধিবেশনে যে সমস্ত বিপ্লবীদের জীবন এবং যে সমস্ত পুরুষদের জীবন, মহাপুরুষদের জীবনের মাধ্যমেই ভারতবর্ষ তার স্বাতন্ত্র্য পেয়েছে, তাদের আলোচনা করে দেওয়ার যে সুযোগ মোদক ট্রেনিং একাডেমি এবং শ্রী গণেশ মোদক দিয়েছেন, তাকে আমার পক্ষ থেকে বিশেষভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা ও নমস্কার জানাই। আজ মেজর সত্যগুপ্তের জন্মদিন। মেজর সত্যগুপ্ত 1902 খ্রিস্টাব্দের 18ই জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1902-এর 4 জুলাই স্বামীজির শরীর যায়। তার 14 দিন পরে 18ই জুলাই জন্মগ্রহণ করেন মেজর সত্যগুপ্ত। তো এই ব্যাপারটা বলবার শুরু করার আগে বলি যে সুভাষচন্দ্র, স্বামীজি যে ভাবনা, হেমচন্দ্র ঘোষ বলছেন মুক্তিসংঘের সর্বাধিনায়ক এবং বেঙ্গল ভলান্টিয়ার্সের সর্বাধিনায়ক। আগে একটি আলোচনাতে নেতাজি সম্বন্ধে বলেছিলাম যে হেমচন্দ্র ঘোষ হলেন ভারতবর্ষের সশস্ত্র সংগ্রামের ইতিহাসে যে আন্দোলন, যাদের নেতৃত্বে আন্দোলন প্রায় সর্বাত্মক সফল হয়েছে, তার মধ্যে সফলতম বিপ্লবী নায়ক হলেন হেমচন্দ্র ঘোষ। তো হেমচন্দ্র ঘোষ বলেছেন যে স্বামীজিকে দেখবার পর, স্বামীজির সঙ্গে কথা বলবার পর আমাদের মনে যে আদর্শ নেতা, যে আদর্শ মনুষ্য চরিত্র, যে আদর্শ জীবনের কথা আমাদের মনের মধ্যে ভেসে উঠেছিল, তা আমরা পূর্ণ প্রকাশ সুভাষচন্দ্রের মধ্যে দেখি। তাই তারা সকলে অকুণ্ঠভাবে সুভাষচন্দ্রের নেতৃত্ব, সুভাষচন্দ্রের বশ্যতা তারা স্বীকার করেন, সুভাষচন্দ্রের নেতৃত্বকে তারা স্বীকার করেন। 1928 সালের কলকাতা কংগ্রেসে বেঙ্গল ভলান্টিয়ার্স অর্থাৎ স্বেচ্ছাসেবক বাহিনীর কুচকাওয়াজ কলকাতায়, তা সর্বত্র সাড়া দিয়েছিল। তখন থেকেই সত্যগুপ্তের সুভাষচন্দ্রের সঙ্গে নৈকট্য আসা। আমি তার আগে সুভাষচন্দ্রের সঙ্গে এই কারণে বলছি যে সুভাষচন্দ্র সম্বন্ধে বলতে গেলে আমরা, তিনি বীর, তিনি অকুতভয়, তিনি শক্তির, প্রচণ্ড দুর্দমনীয় শক্তির উৎস। স্বামীজি যাকে বলেছেন, টেক ওয়ান আইডিয়া ইন ইউর লাইফ অ্যান্ড ডেডিকেট দ্য হোল লাইফ ইন অন দ্যাট থিঙ্কিং। তার আদর্শ, অন্যতম প্রধান আদর্শ প্রকাশ তার বীর্যবত্তা, তার রাজনৈতিক কর্মকুশলতা, তার সাংগঠনিক প্রতিভা, তার সৈনিকের জীবন, এগুলোই আমাদের সামনে আসে। তো তিনি যে স্থিতপ্রজ্ঞ পুরুষ ছিলেন, তিনি যে আত্মসাক্ষাৎকারী পুরুষ ছিলেন, তিনি যে সত্যদ্রষ্টা পুরুষ ছিলেন, এই সম্বন্ধে প্রামাণ্য বহু আলোচনা থাকলেও
আমরা কেন জানি তার থেকে সরে থাকি, কিন্তু এটি সত্য, এটি সত্য। এবং সুভাষচন্দ্রের জীবনকে কেন্দ্র করে যে সমস্ত বিপ্লবীরা সুভাষচন্দ্রকে সবচেয়ে কাছে থেকে তার বৈপ্লবিক রূপ, তার রাজনৈতিক রূপ, তার সাংগঠনিক রূপের সঙ্গে সঙ্গে তার মধ্যে যে দিব্য বোধ, তার মধ্যে যে আত্মানুভূতির বোধ, সেই বোধ সম্বন্ধে বুঝতে পেরেছিলেন, তাদের কয়েকজনের মধ্যে সত্যগুপ্ত তথা মেজর সত্যগুপ্ত পড়েন। তাই আজকের দিনে তাঁর জন্মদিনে তার সম্বন্ধে একটু আলোচনা করা আমরা মনে করি যে ভালো হয়, যাতে আমরা জানতে পারি, আমাদের নিজস্ব অনুশীলন হচ্ছে এবং সঙ্গে আমরা জানতে পারছি। আগেই বলেছিলাম যে 1902 খ্রিস্টাব্দে 18 জুলাই তার জন্ম। প্যারীমোহন গুপ্ত ও সুভাষিনী দেবীর তৃতীয় পুত্র সত্যভূষণ গুপ্ত। ঢাকা জেলার বেজগাঁও তাঁর পিতৃভূমি। 1919 সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় ঢাকা কলেজিয়েট স্কুল থেকে তিনি উত্তীর্ণ হন। 1921 সালে মহাত্মার পরামর্শে তারা কলেজ বয়কট করেন। গান্ধীজি বলেছিলেন 1 বছর স্বরাজ এনে দেবে, আপনারা জানেন, এনে দেবেন তিনি, এবং আইএ পরীক্ষা থেকে বিরত হন। 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেন। পরে আইনের কোর্সে পড়াশোনা সম্পূর্ণ করা সত্ত্বেও তিনি আইনের পরীক্ষায় বসতে পারেননি, নানান বৈপ্লবিক কাজে যুক্ত হয়ে গেছে। 1919 থেকে 1926 সালের মধ্যে ঢাকাতে যুব সম্প্রদায়ের মধ্যে, ছাত্রদের মধ্যে তিনি মিলিটারি প্যারেড, কুস্তি, লাঠি ও ছোড়া খেলা ইত্যাদি মাধ্যমে স্বাস্থ্যচর্চার অনুরাগী করে তোলেন যুব সম্প্রদায়কে। 1927 সালে সত্যগুপ্তের কর্মস্থল ঢাকা থেকে কলকাতায় স্থানান্তরিত হয়। সেখানে বন্ধুরূপে পান শহীদ যতীন দাস, বিনয় রায়, সুশীল ব্যানার্জি প্রমুখকে। আরেকটা নামে উল্লেখ করতে চাই যে পঞ্চানন চক্রবর্তীকেও তিনি ওই সময় কিন্তু পঞ্চানন চক্রবর্তীও ছিলেন, অন্য তথ্য থেকে আমরা পাই। এদিকে দলের নেতাদের মাধ্যমে সত্যগুপ্তের সঙ্গে শরৎচন্দ্র বসু এবং সুভাষচন্দ্রের যোগাযোগ শুরু হয়। দলের নেতাদের মধ্যে কারা পড়ছেন? হেমচন্দ্র ঘোষ, সত্যরঞ্জন বক্সী, হরিদাস দত্ত প্রমুখ। তখন গান্ধীজি যে সময়টা দিয়েছিলেন, বিপ্লবীরা যে যার জায়গায় ফিরে গেছিলেন, কেউ চাষের কাজে, কেউ বাড়ির কাজে, তারা সবাই গোপনে বৈপ্লবিক কাজ করছিলেন। হেমচন্দ্র ঘোষের নির্দেশ ছিল বৈপ্লবিক কাজ বন্ধ হবে না, ভেতরে কাজ চালিয়ে যাও। ওপরে গান্ধীজিকে আমরা কথা দিয়েছি আমরা 1 বছর প্রকাশ্য প্রতিবাদ আন্দোলন ইত্যাদি ইত্যাদি বৈপ্লবিক কাজ থেকে নিজেদের প্রকাশ্য থেকে আমরা নিজেদের সরিয়ে রাখবো। তো তখন দিন চলে গেছে হেমচন্দ্রের নির্দেশে, তখন সরাসরি আস্তে আস্তে ধীরে ধীরে আবার তারা প্রকাশ্য রাজনীতিতে নেমে গেছেন। এরপর এলো 1928 সাল। 1928 সালে সুভাষচন্দ্রকে সামনে রেখে বিপ্লবীরা কলকাতা কংগ্রেস অনুষ্ঠিত হলো পার্ক সার্কাসে। মতিলাল নেহেরু সভাপতিত্ব করলেন, গান্ধীজি এসেছিলেন সেখানে। সেখানে তাকে সামনে রেখে বিপ্লবীরা সুভাষচন্দ্রের নির্দেশে বেঙ্গল ভলান্টিয়ার্স নামে জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী প্রতিষ্ঠা করে যুবকদের কুচকাওয়াজ শেখানোর ব্যবস্থা করা হলো সারা বাংলায়। এবং সেখানে সেই স্বেচ্ছা সৈনিক বাহিনীর মেজর রূপে ভলান্টিয়ার্স মুভমেন্টকে পার্ক সার্কাস ময়দান থেকে শুরু করে সারা বাংলায় প্রবাহিত করেন তিনি। কয়েক হাজার ভলান্টিয়ার্সের বুটের আওয়াজে কলকাতা তথা বাংলার বিভিন্ন প্রান্তের মাটি কম্পিত হয়। সত্যগুপ্তের পরিচয় ক্রমশ যুব সমাজের জানা হয়ে গেল। তার চেহারা, পোশাক, তার চাল চলন, শ্বাস প্রশ্বাস নেওয়ার মধ্যেও এক দৃপ্ত সৈনিকের অদম্য যৌবন স্বাক্ষরিত থাকত। সমগ্র বাংলায়, অখণ্ড বাংলায় তিনি সর্বত্র এই মানে কুচকাওয়াজ এর ব্যবস্থা করেন স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে। তারা আপনার সামরিক পোশাকের মতো খদ্দরের পোশাক পরে হাতে লাঠি নিয়ে তারা সমস্ত মার্চ পাস্ট করেন সারা বাংলায়। তার যে আশাবাদ,
তার প্রাণচঞ্চল্য, দুঃসাহসী মন, তার নির্লিপ্ত প্রতীকসত্তা, তিনি কিছু চাইতেন না। নিন্দা এবং যে একটা কথা আছে, নিন্দা স্তুতিতে তার মধ্যে কোনো প্রকার বিকার থাকতো না। আমি অন্যান্য বিপ্লবীদের কাছে তার কথা শুনেছি, আমি সেটা পরে একটু বলছি, যে তার সেই নির্লিপ্ত প্রতীকসত্তা তাকে দুর্দমনীয় করে তুলেছিল, অসীম সাহসী, অসীম শক্তিমান করে তুলেছিল। বিনয় দীনেশ থেকে শুরু করে প্রদ্যোৎ, অনাথ, মৃগেন, ভবানী প্রমুখ স্বেচ্ছা সৈনিক তথা শহীদবৃন্দ তাকে আদর্শ পুরুষ রূপে গ্রহণ করেছিলেন। এরা সকলেই শহীদ হন। তারা প্রত্যেকেই সত্যগুপ্তের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে ভারতের জাতীয় সংগ্রামে, বাংলার সশস্ত্র সংগ্রামে তথা বেঙ্গল ভলান্টিয়ার্সে যোগদান করেন। 1930 সাল থেকে তিনি জেল থেকে বেরিয়ে আসেন। এই বছরেই 8ই ডিসেম্বর বাংলায় দুঃসাহসিক কাজ হয় রাইটার্স বিল্ডিংয়ে। তার আগে অবশ্য 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগারের ওপর আক্রমণ হয়, জালালাবাদে যুদ্ধ হয়, শহীদ হন বহু ব্যক্তি। একটা অসীম ইতিহাস, এক অসম্ভব ইতিহাস মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামে রচনা করেন। তার কিছুকাল পরে 8ই ডিসেম্বর বেঙ্গল ভলান্টিয়ার্সে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, বাদল ওরফে সুধীর গুপ্ত, তারা ইউরোপিয়ান পোশাকে সজ্জিত হয়ে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। সেখানে তারা কর্নেল সিমসনকে হত্যা করেন, হডসনকে আহত করেন। সমগ্র বাংলা তথা ভারতবর্ষে ইংরেজ শাসন, ইউরোপীয় শাসনের ভিত নড়ে যায়, যে কি করে 3 জন 18 থেকে 21 বছরের যুবক তারা দুর্ভেদ্য দুর্গ রাইটার্সে প্রবেশ করে ব্রিটিশকে আক্রমণ করে হত্যা করে। চার্লস টেগার তখন কলকাতা পুলিশ কমিশনার, সে প্রচুর পুলিশ নিয়ে প্রবেশ করে রাইটার্সে, সেখানে অসম যুদ্ধ করে বন্দে মাতরম ধ্বনি দিয়ে তারা রাইটার্স বিল্ডিং এর একটি ঘরে আত্মবিসর্জন করেন, নিজেরা পটাশিয়াম সাইনাইড খান বিনয় বোসের নির্দেশে, এবং মাথায় গুলি করেন। এখানে একটা কথা বলা দরকার, রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দ দিয়ে তারা ছুটে বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে তারা ছুটে যান। সেই ধ্বনি শুনবার জন্য নিচে বিপ্লবীরা অপেক্ষা করছিলেন, নিকুঞ্জ সেন, রসময় সুর ইত্যাদি বিপ্লবীগণ তারা অপেক্ষা করছিলেন, তারা যাতে তারা বুঝতে পারেন যে মিশন সাকসেসফুল। এবং কোথায় কে থাকতেন রাইটার্স বিল্ডিংয়ে, এইটার জন্য এখন যে রেকি বলে, অনেকটা সেরকম রেকির মতো অনেক দিন ধরে সেখানকার অফিসারদের সঙ্গে যোগাযোগ রেখে কে কোথায় বসে, কে কোথায় আসে তার ব্যবস্থা করেন এই বেঙ্গল ভলান্টিয়ার্স নেতৃবৃন্দ। এই বেঙ্গল ভলান্টিয়ার্সের সৈনিকদের মাধ্যমে, কর্মীদের, তারা চাকরিতে প্রবেশ করেন, চাকরিতে থেকে তারা সমস্ত খবর নিয়ে আসতেন রাইটার্সে কখন কি হয়। এবং মেজর সত্যগুপ্তের নির্দেশে অবশ্যই অনেক অসামান্য বিপ্লবী মন্ত্রগুপ্তিক এক মহাসিদ্ধ পুরুষ সুপতি রায়চৌধুরী এবং তাদের নির্দেশে বিপ্লবীরা গিয়ে এই সমস্ত ক্ষমতা আনেন। তাদের সঙ্গে ছিলেন নিকুঞ্জ সেন, রসময় সুর, রাজেন গুহ এবং তার স্ত্রী। এরা সশস্ত্র বিপ্লব সংগ্রামে বেঙ্গল ভলান্টিয়ার্সের মধ্যে প্রবেশ করেছিলেন। এরকম শুধু নয়, বহু বিপ্লবীকে তারা তাদের বাড়িতে আশ্রয় দিয়ে তাদের রক্ষা করা, তাদের ভরণ পোষণ করতেন এই শ্রী রাজেন গুহ এবং তার স্ত্রী। এদের স্মরণ করা আমাদের অবশ্যই কর্তব্য। তারপর ওই ঘটনার পর বিনয় বোস তার 5 দিন পর তিনি প্রাণ বিসর্জন করেন, নিজেই নিজের ক্ষতস্থানে আঙ্গুল ঢুকিয়ে। আর বাদলগুপ্ত ঘটনাস্থলে 8ই ডিসেম্বর মৃত্যুমুখে পতিত হন। আর 1931 খ্রিস্টাব্দে 7ই জুলাই আলিপুর জেলে দীনেশ গুপ্তের ফাঁসি হয়। বিনয় বসু কিন্তু ছিলেন সুপতি রায়চৌধুরীর বন্ধু, এবং সুপতি রায়চৌধুরী এক অসীম সাহসের মাধ্যমে তাকে ঢাকাতে লোম্যানকে হত্যা করেন, ঢাকার কারা বিভাগের প্রধান লোম্যানকে তার কিছুদিন আগে হত্যা করেন। তখন সেই সময় কথা আমি শুনেছি বিপ্লবী অমলেন্দু ঘোষের মুখে, তিনি আমার জেঠু হতেন, তো তার মুখে শুনেছি তিনি যখন ছাত্র, তিনি বলেছেন যে সব কিছু ছুটি হয়ে গেল, সব কিছু স্কুল বন্ধ হয়ে গেল এবং সারা ঢাকায় সব কিছু মানে ব্ল্যাক আউটের মতো সব বন্ধ করে দেওয়া হলো, সব কিছু অন্ধকার করে দেওয়া। পরে জানতে পারলেন, মনে মনে তিনি আনন্দ পেয়েছিলেন যে ওই অত্যাচারী লোম্যানকে হত্যা করেছেন একজন যুবক, তার নাম তখন তারা জানতে পারেননি, যে পরে জানতে পেরেছেন বিনয় বসু। তো বিনয় বসুকে সুপতি রায়চৌধুরী নিয়ে আসেন কলকাতায়, অসীম সাহসের পরিচয় দেন। সে অদ্ভুত ঘটনা, সুপতি রায়চৌধুরী এই আরেকজন অসামান্য বিপ্লবী নেতা আপনার
বেঙ্গল ভলান্টিয়ার্স, বাংলার স্বাধীনতা সংগ্রামী এবং বেঙ্গল ভলান্টিয়ার্সের অ্যাকশন স্কোয়াডের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন সুপতি রায়চৌধুরী। বলা বাহুল্য, এখানে কথায় বলতে গিয়ে বলছি, সুপতি রায়চৌধুরীর অসীম স্নেহ পরবর্তীকালে বহু বিপ্লবী পেয়েছেন, তার মধ্যে অমলেন্দু ঘোষও একজন। তো মেজর সত্যগুপ্ত 1931 সালে পর্যন্ত তিনি বাইরে ছিলেন। 1930 সালে যখন এই ঘটনা ঘটলো রাইটার্স বিল্ডিংয়ের, তখন 1931 সালে প্রেসিডেন্সি ও বক্সা তাকে বন্দি করা হলো, বন্দি করে প্রেসিডেন্সি নিয়ে যাওয়া হলো 1931-এ, এবং তার কিছুদিন পরে তাকে বক্সা ক্যাম্পে রাখা হয়, বক্সা দুর্গ। সে বক্সা দুর্গ বর্তমানে নেই, অধুনা লুপ্ত আপনার উত্তরবঙ্গে। 1932 থেকে 1938 তাকে স্টেট প্রিজনার রূপে রাখা হয়েছিল মিয়াওয়ালি পাঞ্জাবে, ইয়ারবেদা পুনাতে, এবং বাংলার ইয়ারবেদা জেল এবং মিয়াওয়ালি জেল, মিয়াওয়ালিটা পাঞ্জাবে এবং ইয়ারবেদা জেলটা হলো পুনেতে, এবং তারপর বাংলার বিভিন্ন জেলে, 1926 থেকে 1930 এই সময়টা যখন তিনি কলকাতায়, তিনি যখন বাংলায় ছিলেন, যখন বন্দী হননি, গ্রেপ্তার হননি, তিনি বাংলার স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান মুখপত্র ছিল বেনু। সেই বেনু পত্রিকার উত্তরসূরি রূপেই আমার বাবা পিতৃদেব সত্যেন চৌধুরী 70-এর দশকে বিপ্লবী মহানায়ক হেমচন্দ্র ঘোষ এবং রমেশচন্দ্র মজুমদারের নেতৃত্বে বেঙ্গল ভলান্টিয়ার্সের বিপ্লবীদের নিয়ে এবং সুভাষবাদী জনতার বিপ্লবীদের নিয়ে তাঁরা বাবা পুনরায় এই রাখাল বেনুর কাজ শুরু করেন। এই বেনু পত্রিকা শুরু করেন বেঙ্গল ভলান্টিয়ার্স। আগে প্রথমে ছিল কিশোর কিশোরীদের পত্রিকা, তো সেই পত্রিকার মাধ্যমে কিন্তু সংগ্রামে প্রচার হতো। এবং রবীন্দ্রনাথ নিজে লিখে দিয়েছিলেন সেই বেনুর, যে বেনু নামটা, মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি, হে রাখাল বেনু তব বাজাও একাকী। এই বেনুর অফিস, বেনুর প্রেস, বেনুর ঘর এইসব প্রতিষ্ঠা করার পেছনে সত্যগুপ্ত বিশেষ অবদান আছে। এবং এই বেনু যখন ব্রিটিশ বন্ধ করে দেয়, ব্রিটিশ যখন এটাকে ব্যান করে দেয়, তখন চলার পথে নামে আবার বেরোতে শুরু করে বেঙ্গল ভলান্টিয়ার্সের পত্রিকা। সেই চলার পথেতে আপনার রবীন্দ্রনাথ লেখা দেন এবং নন্দলাল বসু, অসিত হালদার প্রমুখ শিল্পাচার্যগণও কিন্তু এই চলার পথে লেখা দিতেন। এবং এই চলার পথে লেখা সংগ্রহের পেছনে ছিলেন মেজর সত্যগুপ্ত। তখন তিনি মেজর হয়েছেন 1938 সালের পরবর্তীকালে। 1926 থেকে 30 উনার এই ঘটনাটা আপনাদের জানালাম। আর 1930 থেকে তিনি 38 সাল পর্যন্ত বিভিন্ন জেলে ছিলেন, থেকে আবার বেরিয়ে এলেন হিজলি জেল হয়ে, বাংলার হিজলি জেল হয়ে বেরিয়ে এলেন। এই সময় সুভাষচন্দ্রের সঙ্গে তার যোগাযোগ নিবিড়তর হলো। জেলে অনেকদিন লেগেছে এবং তিনি সুভাষচন্দ্রের নির্দেশেই, সুভাষচন্দ্র জেআর অফিস কমান্ডার ছিলেন এবং মেজর রূপে বাংলার বিপ্লবীদের নিয়ে কাজ করেছেন। বাংলার বহু ছাত্র যুবককে তিনি বৈপ্লবিক কাজে উৎসাহিত করে বিপ্লব মন্ত্রে দীক্ষা দিয়েছেন। এবং তারপর সুভাষচন্দ্রের সঙ্গে তার যোগাযোগটা নিবিড়তর হতে লাগলো এবং তিনি হয়ে উঠলেন সুভাষচন্দ্রের ছায়া সঙ্গী, সুভাষচন্দ্রের দেহরক্ষী। একটা অদ্ভুত সময় এই সময়টা। 1938 সালে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন হরিপুরা কংগ্রেসে। তারপর সুভাষচন্দ্র সেখানে পরে হরিপুরা কংগ্রেসের পর ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে এলেন। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে যে উনি পুনরায় যে ত্রিপুরী কংগ্রেসে ভোটে দাঁড়ালেন গান্ধীজির ইচ্ছের বাইরে, এবং সেখানে পুনরায় নির্বাচিত হলেন। সুভাষচন্দ্র অসুস্থ হয়ে পড়লেন, সুভাষচন্দ্র ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। সুভাষচন্দ্রের ছবি আপনারা দেখেছেন যে তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী, অসম্ভব জ্বর। লিখছে নেতাজি বলেছেন, সুভাষচন্দ্র বলেছেন মাই স্ট্রেঞ্জ ফিভার, হ্যাঁ, সে বলে ওনার লেখা আছে। সে অসুস্থ হয়ে পড়লেন সুভাষচন্দ্র। সেই সময় সর্বসময় তার সঙ্গী রূপে, তার দেহরক্ষী রূপে সব সময় তার পাশে ছিলেন মেজর সত্যগুপ্ত। মেজর সত্যগুপ্ত তার পাশে ছিলেন, তার দেহ রক্ষা করছেন। তিনি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সঙ্গে তার সুভাষচন্দ্রের পাশে আছেন মেজর। যখন অসুস্থ হয়ে পড়ছেন, তাকে যখন স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, তখনও পাশে আছেন মেজর। মেজর সব সময় তার ছায়া সঙ্গী এবং তার দেহরক্ষী রূপে আছেন। সুভাষচন্দ্র বুঝলেন কংগ্রেসে থেকে তার যে ঈপ্সিত যে ভারতের মুক্তি চাইছেন, যা ভারতবর্ষের অধিকাংশ নেতৃবৃন্দ বুঝতে পারছেন না, ভারতবর্ষের ক্ষতি হচ্ছে, সর্বনাশ হচ্ছে ভারতের মুক্তি সাধনা। তখন সুভাষচন্দ্র কংগ্রেসের বাইরে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করলেন। টোটাল ওয়ার, নো কম্প্রোমাইজ ওয়ার, উনি বললেন নো কম্প্রোমাইজ ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া, ফর দ্য লিবারেশন অফ আওয়ার মাদারল্যান্ড। তখন সেই ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা ও তার কর্মকাণ্ডে সবসময় যুক্ত ছিলেন সত্যগুপ্ত, মেজর সত্যগুপ্ত। এবং এখানে বলা বাহুল্য যে বেঙ্গল ভলান্টিয়ার হেমচন্দ্র ঘোষের নির্দেশে
বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রায় সমস্ত নেতৃবৃন্দ কিন্তু তখন সবাই যোগদান করেন ফরওয়ার্ড ব্লকে, এবং শ্রীসংঘের নেতারাও অনেকে ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন। এই সময়টার পর হলয় মনুমেন্ট যখন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হলো, ফরওয়ার্ড ব্লকের কাজ নিয়ে সারা ভারতবর্ষে ছুটে বেড়ালেন সুভাষচন্দ্র। সেই সময় সত্যগুপ্ত মেজরও আছেন, এবং মেজরও যাচ্ছেন সব জায়গায় ভারতবর্ষের বিপ্লবের বাণী, বাংলার বিপ্লবের বাণী প্রচার করবার জন্য। এরপর সুভাষচন্দ্র যখন হলয় মনুমেন্ট আন্দোলন করলেন, তার কারণটা হলো সুভাষচন্দ্র বুঝলেন ভারতবর্ষ থেকে বেরোবার জন্য কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। এই হলয় মনুমেন্ট আন্দোলনের সময় সুভাষচন্দ্রের পাশে ছিলেন, দেহরক্ষী হয়ে ছিলেন মেজর সত্যগুপ্ত। তার কারণ সুভাষচন্দ্র এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যেমন তিনি যখন কলকাতার মেয়র ছিলেন এবং পরবর্তীকালে ওই সময় তো সত্যগুপ্ত তার পাশে ছিলেন, এবং এই হলয়ের মনুমেন্টের আন্দোলনের সময় সুভাষচন্দ্র যখন নিজের সামনে থেকে এই আন্দোলনকে, ওটাকে অন্ধকূপ বলা হতো মনুমেন্টকে, সেখানে ব্রিটিশরা অনেককে মেরেছিল এক সময়, আরও 100 বছর আগে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সুভাষচন্দ্র পথে নামলেন। তাকে রক্ষা করার সব দায়ভার গ্রহণ করেছিলেন মেজর সত্যগুপ্ত, এবং মেজর ও তার হাতে করা বিপ্লবীরাই সুভাষচন্দ্রের সমস্ত কাজে সবসময় সাহায্য করেছেন। হেমচন্দ্র ঘোষের নেতৃত্বের সমস্ত বিপ্লবী নেতাগণ, যারা মেজর সত্যগুপ্তের সমবয়সী, যারা মেজর সত্যগুপ্তের বয়স্ক, তারা সবাই কম বয়সী, সমস্ত বিপ্লবী নেতারা ভারতবর্ষব্যাপী, এবং যে সুভাষচন্দ্রের বৈপ্লবিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন, সম্পূর্ণভাবে সেই কাজে নিজেদের আত্মনিয়োগ করেছিলেন। এরপর সুভাষচন্দ্রের কলকাতা থেকে অন্তর্ধান, এবং কলকাতা হয়ে তিনি গোমো হয়ে, পেশোয়ার হয়ে, তারপর ক্রমশ রাশিয়া, জার্মানি, জাপান, সিঙ্গাপুর, মালয়, সারা পৃথিবী দেখল এক বিপ্লবী মহাতাপসের, মহাক্ষত্রিয়ের ভারতবর্ষের মুক্তির জন্য, বিশ্বমানবের মুক্তির জন্য তার যে সংগ্রাম, এই সংগ্রাম নেতাজির নেতৃত্বকে মিথে পরিণত করেছে, নেতাজির নেতৃত্বকে প্রবাদে পরিণত করেছে। অন্য কোনো দেশের ইতিহাসে কোনো একজন বিপ্লবী নেতা তার দেশের মুক্তি সাধনার জন্য এরূপ বহু দেশব্যাপী আন্তর্জাতিক স্তরের এরূপ বিপ্লব প্রচেষ্টা করেছেন বলে 19 শতাব্দীর ইতিহাসে আমাদের জানা নেই। আর যারা করেছেন এত ব্যাপকভাবে, এত বিরাটভাবে সমস্ত বিদেশের বহু জায়গায় ঘুরে এইভাবে প্রচেষ্টা করার আর বিশেষ নাম পাওয়া যায় না। তবে আমি আগে একটা আলোচনায় বলেছিলাম যে রাসবিহারী বসু কিন্তু সমগ্র জীবন দিয়ে জাপানে, সিঙ্গাপুরে ভারতবর্ষের মুক্তি সাধনার জন্য যে অসীম সংগ্রাম করেছেন, যে অসীম আত্মত্যাগ দেখিয়েছেন, তাই নেতাজি তার সময় যথার্থ বলেছিলেন পূর্ব এশিয়ার ভারতের নবজাগরণের পিতা, ভারতের স্বাধীনতা সংগ্রামের পিতা হলেন রাসবিহারী বসু। তো মেজর 1941 সালে যে অন্তর্ধানের কথা বললাম সুভাষচন্দ্রের, সে অন্তর্ধানের পেছনে বিপ্লবীদের এক বিরাট পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার অন্যতম মূল কারিগর সত্যরঞ্জন বক্সী। এরপর এইটাকে বাস্তবে, ইন রিয়েলিটি এটাকে বাস্তবায়িত করবার জন্য মূল যে কাজের নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন মেজর সত্যগুপ্ত। তার নেতৃত্বে বেঙ্গল ভলান্টিয়ার্স বিভিন্ন বিপ্লবীরা, তার মধ্যে মহিলারাও ছিলেন, এবং তারা বিভিন্ন জায়গায় মেজরের নেতৃত্বে, এবং তারা কিন্তু এই আন্দোলনকে, নেতাজির যাওয়ার পথকে, সুভাষচন্দ্রের যাওয়ার পথকে প্রশস্ত করেছেন, বাস্তবায়িত করেছেন। তারপর 1941 সাল থেকে, আমি 1941 সালে 46 সাল কথা বলার পরে আগে বলবো, সুভাষচন্দ্র যখন নেতাজি হলেন এবং তিনি যখন ওখান থেকে লিখে পাঠালেন টি.কে. শাহের মাধ্যমে মাই গ্রিটিংস টু বিভি লিডার্স, এটা লিখে পাঠিয়েছিলেন। তার কারণ প্রত্যেকে, নেতাজি ওখানে বসে বলেছেন, মাই ফ্রেন্ডস অফ ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল, দে ক্যারিড আউট দেয়ার ডিউটিস। সুতরাং এটা নেতাজি বলছে, জানতেন নেতাজি যে তার জন্য বিপ্লবীরা কি করবেন। তো সুতরাং সেই সময় হোম ফ্রন্টের মাধ্যমে এখানে হোম ফ্রন্ট প্রতিষ্ঠা হলো। সত্যরঞ্জন বক্সী ছিলেন, সুধীর বক্সী ছিলেন হোম ফ্রন্ট। সত্যগুপ্ত তখন জেলে, কিন্তু তাদের নির্দেশে কাজ হতো। তখন এই হোম ফ্রন্টের মাধ্যমে বেঙ্গল ভলান্টিয়ার্সের বহু বিপ্লবী, তারা ভারতবর্ষব্যাপী এক গণবিদ্রোহের সূচনা করার চেষ্টা করেছিলেন, গণবিদ্রোহের ব্যবস্থা করেছিলেন। তার মধ্যে কি ছিল?
প্রতিটি মিলিটারি লাইনে নেতাজির বার্তা পাঠানো, নেতাজির লিফলেট পাঠানো। তার মধ্যে ছিল বিশেষ যোগাযোগের যে ব্যবস্থা, বড় বড় স্টেশনগুলো, তার মধ্যে আপনার মোগলসরাই আছে, দিল্লি আছে, হাওড়া স্টেশন আছে, এগুলোকে অকেজো করে দেওয়া, মিলিটারি সার্ভিস লাইনগুলোকে ধ্বংস করে দেওয়া, এবং জনগণের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে, একদম গরিব মানুষদের মধ্যে, অশিক্ষিত মানুষের মধ্যে, তখন মনে রাখতে হবে আজ 7 লক্ষ গ্রাম, তখন প্রায় 9 লক্ষ গ্রাম ভারতবর্ষে, অখণ্ড ভারতবর্ষে, তাদের মধ্যে বিশেষ করে বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র এই সমস্ত জায়গায় তো অবশ্যই, এবং অন্যান্য সব জায়গাতে যাতে বিদ্রোহের ব্যবস্থা করা যায়, তার জন্য বেঙ্গল ভলান্টিয়ার্সের হোম ফ্রন্টের মাধ্যমে বিপ্লবের প্রচেষ্টার ব্যবস্থা করা হয়। সেখানে সত্যগুপ্তের অনুসারী বা সত্যগুপ্তের মাধ্যমে বিপ্লব মন্ত্রে দীক্ষিত বহু বিপ্লবী অংশগ্রহণ করেন। অসাধ্য সাধন তারা করেছিলেন। এদের মধ্যে বহু নাম উল্লেখযোগ্য, কয়েকটা নাম আমি এমনি বলছি: ধীরেন সাহারায়, গোপাল সেন, সত্যব্রত মজুমদার, কমলা দাশগুপ্ত, বিশ্বজিৎ দত্ত, এরা সমস্ত। এবং এই সময়ই একটা সময় ছিলেন অমলেন্দু ঘোষ। এরা সকলে কিন্তু এই হোম ফ্রন্টের কাজগুলো করবার জন্য, সুবোধ চক্রবর্তী, এরা সকলেই হোম ফ্রন্টের কাজগুলো করবার জন্য কাজ করেছেন। আরও কয়েকজন গোপনে কাজ করে গেছেন 40-50-এর দশকের থেকে, 40-এর দশকের শেষের দিক থেকেই। তাদের মধ্যে ছিলেন অনিল দত্ত, একটা নাম, অনিল দত্ত, তিনি কাজ করেছেন। আরও বহু ব্যক্তি এরকম আছেন, তারা কাজ করে গেছেন এই সময়টা, এবং তারা কমপ্লিট একটা বিদ্রোহের পরিবেশ তৈরি করেছিলেন, যে চট্টগ্রাম থেকে একটা লাইন আইএনএর যদি প্রবেশ করে বাংলায় বিদ্রোহ হবে। এবং আপনাদের এই প্রসঙ্গক্রমে বলি, 42-এর আন্দোলনে তমলুক, 42-এর আন্দোলনে তমলুক, তাম্রলিপ্ত তমলুক, তারা আপনার প্রায় 1.5 বছর তাম্রলিপ্ত স্বাধীন সরকার প্রতিষ্ঠা হয় সুশীল সামন্ত নেতৃত্বে। সেখানে অন্যতম প্রধান ছিলেন সুশীল ধারা, ছিলেন সতীশচন্দ্র সামন্ত নেতৃত্বে সুশীল ধারা ছিলেন, কুমুদিনী ডাকুয়া ছিলেন, রামচন্দ্র বেরা ছিলেন। তো আমার সঙ্গে আমি বেশ কিছু বিপ্লবীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি বাড়ির কারণেই। সুশীল ধারা আমাকে বলেছেন, এবং সুশীল ধারা রাখাল বেনুতে লিখেছিলেন যে নেতাজি আসবেন, এবং বেঙ্গলভারতের বিপ্লবীরা যোগাযোগ করেছেন, নেতাজি আসবেন চট্টগ্রামে, আমরা মেদিনীপুরে পূর্ণ বিদ্রোহ করে নেতাজির নেতৃত্ব আমরা গ্রহণ করে, আমরা নেতাজির নেতৃত্বে আমরা নিজেদের সমর্পণ করব, আমাদের তাম্রলিপ্ত সরকার সমর্পণ করবে। এই যে আমি বললাম, এই যে কালক্রমটা, এই যে খণ্ড সময়টা, এই খণ্ড সময় সত্যগুপ্ত জেলে থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই আন্দোলনের সঙ্গে এই যে প্রচণ্ড বৈপ্লবিক একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে তিনি এবং তার সহযাত্রীরা যুক্ত ছিলেন। এরপর 1941 থেকে 1946 সাল পর্যন্ত কারার অন্তরালে, এবং 1946 থেকে 1966 সালের 19শে জানুয়ারিতে তার মৃত্যু হয় পর্যন্ত তার মনে নেতাজি ক্রমশ বন্ধু থেকে গুরু, পরে দেবতার আসন লাভ করেছিলেন। এ অদ্ভুত। নেতাজি সম্বন্ধে একটা কথা এখানে আপনাদের একটু বলি। বাংলা বা ভারতবর্ষে এবং আরও বড় অধিকালে বিশ্বের ইতিহাসে কোনো একজন বিপ্লবী নেতা তার সহযাত্রীদের চোখে, তার সহকর্মীদের চোখে, তার বয়োজ্যেষ্ঠ স্থানীয় নেতৃত্বের চোখে ভীতি তো পেয়েছিল সারা পৃথিবী। আগের একটা আলোচনায় বলেছিলাম যে ব্রিটিশ এবং আমেরিকার রিপোর্ট, যে দ্য মোস্ট ডেঞ্জারাস রেনিগেড এগেনস্ট ব্রিটিশ আমেরিকান এম্পায়ার। তো বলেছি, ওইটা আমি এখন আজকে বলছি না, বলছি তাদের চোখে একজন মহাপুরুষ ক্রমশ মানুষ থেকে দেবতা এবং অসীম অনন্ত দৈব সত্তাতে রূপে তাদের সামনে প্রকাশিত হলেন, প্রতিভাত হলেন। এটা পৃথিবীর ইতিহাসে এক অনির্বচনীয় ঘটনা। এখানেই একটা আলোচনার বিষয়, সুভাষচন্দ্র প্রকৃতই রাজনৈতিক পুরুষ। সুভাষচন্দ্র বলছেন, আমার কাছে মা কালী এবং জন্মভূমি এক। আমি কোনোদিন রাজনীতি করিনি, আমি মাতৃ সাধনা করেছি, কালীর সাধনা করেছি। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সুভাষচন্দ্র 1944 সালে যখন সিঙ্গাপুরে আছেন, সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন, এক গেরুয়া রঙের পট্টবস্ত্র পরে, গেরুয়া লুঙ্গি পরে, একটি নৌকোতে করে, স্টিমারে করে পেনাং নদী পেরিয়ে রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা তিনি স্তব্ধ হয়ে ধ্যানে বসছেন শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামীজির ছবির সামনে।
বাইরে যুদ্ধের অনন্ত কররোল, অট্টহাস এবং কল্লোল তাকে তাকে নড়াতে পারছে না, তাকে কম্পিত করতে পারছে না। তিনি বসে আছেন ধ্যানের সমাসীন, ধ্যানের সমাসীন তিনি। ভাস্করানন্দ তখন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ, তিনি বলছেন তার মধ্যে তখন এক অসীম সত্তা প্রকাশিত হয়েছিল, এক দৈব সত্তা প্রকাশিত হয়েছিল, যার দিকে তাকিয়ে কথা বলা যেত না। ব্রহ্মচারী কৈলাসম এবং স্বামী ভাস্করানন্দ তাদের ব্রিটিশ বন্দি করে, 18 দিন তাদের জেলে থাকতে হয়। সেই সময় তারা বলছেন যে সুভাষচন্দ্রের প্রতি আমাদের সম্পূর্ণ আনুগত্য এসে গেছিল। তিনি যখন বার্মাতে দাঁড়িয়ে সিঙ্গাপুর দাঁড়িয়ে অসম্ভব বর্ষা, পায়ে যোগ ধরছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আর নেতাজি স্টেজে ভাষণ দিচ্ছেন, বলছে আমরা দেখেছি বিস্ময়করভাবে। এই কথাগুলো বেশি আলোচনা হয় না, তাই বলছি যে বিস্ময়করভাবে দেখেছি তার মাথার চতুর্দিকে এক আলোক জ্যোতির বলয়, অরা যেটাকে বলা হয়, তা ঘুরছে। অসম্ভব দৈব মহাশক্তি সম্পন্ন পুরুষ এই সুভাষচন্দ্র। এই সুভাষচন্দ্রের এই সত্তা ওই মহাবৈরাগী সত্যগুপ্তের চোখে ধীরে ধীরে ফুটে ওঠে। মৃত্যুর আগের শেষের 3 বছর এই মহাবৈরাগী গেরুয়া বস্ত্র পরিধান করতেন, নাম নিয়েছিলেন আরণ্যক মুনি। সত্যগুপ্ত সম্বন্ধে নৃপেন ব্যানার্জি, বিখ্যাত বিপ্লবী এবং ইতিহাসবিদ, তিনি বলেছিলেন সত্যগুপ্ত, হু ইজ কমনলি নোন অ্যাজ মেজর সত্যগুপ্ত, হি ইজ ভেরি টেন্ডার অ্যান্ড জেন্টল, বাট ইন ফান্ডামেন্টালস ইজ হার্ডার দ্যান দ্য হার্ডেস্ট রক। আরেকটা, আগে সত্যগুপ্ত কি করেছেন, তারপর তার জীবনের এক অদ্ভুত ঘটনা আলোচনা করে পরিসমাপ্তি করব। সেটা হলো এর মধ্যে তিনি 24 পরগনায় এখনো আছে, কেষ্টপুর দিয়ে যেতে হয়, বাগু গ্রামে পল্লী নিকেতন প্রতিষ্ঠা করে সেখানকার গ্রামের মানুষদের সার্বিক উন্নতি, শিক্ষা, যেটা স্বামীজি বলেছেন, এডুকেশনের কথা বলেছেন, নেতাজি বলেছেন, মেয়েদের উন্নতি, শিক্ষা প্রচার, এই জন্য তারা স্কুল প্রতিষ্ঠা করেন। তার অগ্রগণ্য ছিলেন, প্রথমে উপদেষ্টা ছিলেন, তারপর সভাপতি হন সত্যগুপ্ত। আরও ছিলেন নিকুঞ্জ সেন, বিপ্লবী নিকুঞ্জ সেন, ছিলেন রসময় সুর, ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায় প্রমুখ প্রধান বিপ্লবী নেতারা। বাগুতে স্কুল প্রতিষ্ঠা, সে স্কুল এখন অনেক বড় হয়েছে, এখন রাজ্য সরকার নিয়ে নিয়েছে, খুব বড় স্কুল, খুব বড় স্কুল হয়েছে সেটা। সে স্কুল প্রতিষ্ঠা করেন, সেখানে আমি গেছি বেশ কয়েকবার, আর বহু বিপ্লবীরাই সবাই গেছেন সেখানে। সেখানে আপনার সেই বাগুর জমিতে এটি অখণ্ড ভারতবর্ষের মানচিত্র আঁকা আছে, আপনার সে ওই বাঁধানো আছে, তার মাঝখানে তার মাঝখানে জল আছে, ফুল আছে, আমি দেখে এসেছিলাম মেজরের প্রতিষ্ঠা করা। সেখানে ছিন্নমস্তার মন্দির, মেজর তাঁর সাধনায় মগ্ন হতেন। সেই ছিন্নমস্তার মন্দির এখন রেনোভেশন করা হয়েছে, নূতন কলেবরে প্রতিষ্ঠা হয়েছে। সেই ছিন্নমস্তার মন্দিরে সত্যগুপ্ত আর তথা আরণ্যক মুনি সাধনা করতেন এবং সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখানো হতো। এখন সেই স্কুল অনেক বড় হয়েছে, আমি আগেই আপনাদের বললাম। 1950 সালে যতীন দাস পার্ক, মানে যেটা হাজরা পার্কে এরপর দেশ বিভক্ত হলো, যে কথাটা বলা হলো না, দেশ বিভক্ত হলো। এবং দেশ বিভক্ত হওয়ার আগে যে অমানুষিক কাজ হলো, বিবেকানন্দ থেকে সুভাষচন্দ্র, বেঙ্গল ভলান্টিয়ার্সের সমগ্র বিপ্লবী, অনুশীলন পার্টি, যুগান্তর পার্টি এবং প্রত্যেকটি পার্টির বিপ্লবীগণ এবং দেশনেতাদের যে স্বপ্নের ভারতবর্ষকে খণ্ডিত করে, রক্তাক্ত করে, লক্ষ লক্ষ নিরীহ মানুষের হত্যা, নারীর সম্ভ্রমহানি, লুণ্ঠনের মাধ্যমে এই দেবস্বরূপ মাতৃভূমিকে খণ্ডিত করে, এই দেবস্বরূপ মাতৃভূমি খণ্ডিত করে নূতন ভারতবর্ষের মুক্তির, তথাকথিত মুক্তির ব্যবস্থা হলো। যদিও আমরা মনে করি প্রকৃত ভারতবর্ষের মুক্তির দিন, অখণ্ড ভারতবর্ষের মুক্তির দিন অবশ্যই 1943 সালের 21শে অক্টোবর, যেদিন প্রকৃত ভারতবর্ষ মুক্ত হয়েছিল, নেতাজির নেতৃত্বে স্বাধীন, অস্থায়ী, আজাদহীন সরকারের প্রতিষ্ঠা হয়েছিল। এই যে খণ্ডিত ভারতবর্ষে হওয়ার সময় যে ভয়ঙ্কর ভাতৃঘাতী দাঙ্গা হয়, যাতে উভয় দিকেই বহু লক্ষ মানুষের হত্যা হয়, সেইখানে তখন 1933 সাল থেকে বেঙ্গল ভলান্টিয়ার ছিল বেআইনি। তাই মেজর কি করেছিলেন, ফরওয়ার্ড ব্লকে ছিল সর্বভারতীয় আজাদহীন ভলান্টিয়ার কোড। সেই আজাদহীন ভলান্টিয়ার কোড তিনি সেক্রেটারি জেনারেল হয়েছিলেন। সেই সেক্রেটারি জেনারেল হিসেবে 1946 সালে ওই ভলান্টিয়ারদের নিয়ে তিনি চৌমুহনী, কুমিল্লা, ফেনী, নোয়াখালী প্রভৃতি অঞ্চলের দুর্গতদের জন্য সেবা কাজ করেছিলেন কঠিন পরিস্থিতিতে, ভয়ঙ্কর পরিস্থিতি। যেখানে যাওয়া হতো সেখানে দাঙ্গা চলছে,
সেখানে গিয়ে তিনি তারা দাঙ্গা থামানো শুধু নয়, মেয়েদের সম্ভ্রম রক্ষার চেষ্টা করছেন, দুর্গতদের খাদ্যের ব্যবস্থা করতেন, তাদের উদ্ধার করে একটি নিরাপদ জায়গায় আনার ব্যবস্থা করতেন এই ভলান্টিয়ার অস্ত্র বাহিনীর মাধ্যমে। এখন বাঙালির ক্ষাত্রবীর্য, তার মধ্যে আমিও পড়ি, বাঙালির ক্ষাত্রবীর্য, বাঙালির রক্তের গৌরব, নিজ সংস্কৃতির প্রতি গৌরব কমে গেছে। বাঙালির সেই গৌরব কমে গেছে, বাঙালির সেই ক্ষাত্রবীর্য কমে গেছে। কিন্তু বাঙালির মধ্যে সমস্ত শরীরে রজগুণের সঞ্চার করেছিলেন বাঙালি যুবকদের মধ্যে মেজর সত্যগুপ্ত। এটি খণ্ডকালে হলেও প্রায় অনেক মানুষের মধ্যে, যা স্বামীজি এবং সুভাষচন্দ্রের প্রার্থিত রজশক্তি এবং ও রজশক্তির জাগরণ করার চেষ্টা করেছিলেন মেজর, সম্পূর্ণভাবে নিজের জীবনের প্রতিটি সময় এই কারণে ব্যয়িত করে। দেশ ভাগ হলো 1950 সালে। হাজরা পার্কে হেমচন্দ্র ঘোষ এবং সত্যরঞ্জন বক্সী বড় সভা ডেকে মেজর সত্যগুপ্তের হাতে বেঙ্গল ভলান্টিয়ার্সের দায়িত্ব দিলেন। তারা বললেন, আমাদের বয়স হয়েছে। সত্যরঞ্জন বক্সী ভেতরে গেলেন, মানে তিনি নিভৃতে থাকলেন, নেতাজির জন্য প্রতীক্ষায় রইলেন। এবং হেমচন্দ্র ঘোষের বয়স হয়েছে। হেমচন্দ্র ঘোষের জন্ম 1883 খ্রিস্টাব্দ, এটা আমি 1950-এর কথা বলছি। তো সুতরাং তখন সত্যগুপ্ত হাতে দেওয়া হলো। সত্যগুপ্ত মেজর, তিনি তখন যে বস্তিবাসীদের আন্দোলন, তারপর আমি পরবর্তীতে জানতে পেরেছি, কিন্তু বেশ কিছু কথা ইতিহাসে লেখা নেই। তার পেছনে কারণ ইতিহাস সবসময় লেখা হয়নি, তার কারণ একপেশি ইতিহাস লিখবার জন্য কংগ্রেসের নেতৃবৃন্দ জওহরলাল নেহেরু এবং তার বসংগতরা নির্দেশ দিয়েছিল যে এমন ইতিহাস লেখো যে ইতিহাস শুধু আমাদের ইতিহাস, কংগ্রেসের ইতিহাস, এবং তার নেহেরু এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত নেতা, তাদের ইতিহাস রচিত হবে, তাদের তাদের আত্মত্যাগে নাকি ভারতবর্ষ মুক্ত হয়েছে, এরম ইতিহাস হবে। সেই ইতিহাসে গান্ধীজির কথা অবশ্যই থাকবে, সেই ইতিহাস হবে। কিন্তু এই কারণে বহু কিছু লুক্কায়িত হয়ে থেকেছে বহুকাল। তাদের সঙ্গে এই চেষ্টার সঙ্গে কমিউনিস্টদেরও পূর্ণ সহায়তা এবং সহযোগিতা ছিল। রমেশচন্দ্র মজুমদারই একমাত্র, এবং অন্যান্য বিপ্লবীরা করেছেন। রমেশচন্দ্র মজুমদার, তিনি তার বৃদ্ধ বয়সে পুনরায় ভারতের জাতীয় ইতিহাস লিখতে বসেন 6 খণ্ডে। তার বেশি বয়সে তিনি বেরিয়ে চলে আসেন ভারত সরকারের করা কমিটি থেকে, বেরিয়ে এসে নিজে লেখেন। তো তখন কেন ইতিহাসগুলো তাই জন্য জানা যায় না। তো সত্যগুপ্ত পরবর্তীকালে বস্তিবাসীর আন্দোলনে, উদ্বাস্তুদের আন্দোলনে, খাদ্য আন্দোলনে যোগদান করেন। এই যোগদান করে তিনি তাদের সংগঠিত করার চেষ্টা করেন, এবং সঙ্গে সঙ্গে যারা দুর্গত মানুষ, তাদের যাতে সামান্যতম রুটি রোজগারের ব্যবস্থা করা হয়, উদ্বাস্তুরা যাতে মাথা গোঁজার ঠাঁই পায়, যাতে দরিদ্রদের মাথা গোঁজার ঠাঁই এবং সঙ্গে সেই শিক্ষা এবং ন্যূনতম শিক্ষা এবং স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করা যায়, তার জন্য অসীম চেষ্টা করেছেন তিনি। মেজর সত্যগুপ্ত জাতীয়তাবাদী ভাবে তিনি করে গেছেন। এরপর 1960 সালে তার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটল, যেটা বলছিলাম। বেঙ্গল ভলান্টিয়ার্সের বিপ্লবীরা এবং তাদের বিপ্লবীকুল জানত যে এয়ার ক্র্যাশ, বিমান দুর্ঘটনা ঘটেনি, এবং ভারতের মূল সমস্ত নেতৃবৃন্দ জানতেন বিমান দুর্ঘটনা হয়নি। শরৎচন্দ্র বসু তা পূর্ণ জানতেন, এবং শরৎচন্দ্র বসু এবং সেটা বলেও ছিলেন। আর গান্ধীজি সর্বত্র, যদিও গান্ধীজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে, সুভাষচন্দ্রের সরানোর ব্যাপারে বিশেষভাবে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন, সেই গান্ধীজি কিন্তু সম্পূর্ণভাবে বলেছেন যে বিমান এয়ার ক্র্যাশ হয়নি। আমার কাছে পূর্ণ খবর আছে, ভেরি পাক্কা নিউজ, সুভাষ জিন্দা হ্যায়, दूसरा किसी का लाश जला दिया होगा, कभी सो इतना रिसर्चफुल आदमी कभी मर नहीं सकता, ও ফিন আয়েগা। এই সমস্ত গান্ধীজির কথা, এগুলোর ঐতিহাসিক দলিল আছে। তো তখন সুভাষচন্দ্র, এর মধ্যে শাহনওয়াজ খান 1948 সালে 49 সালে কলকাতায় এসে বলেছেন যে নেতাজি ইজ ওয়েটিং, নেতাজি উইল কাম উইদিন অ্যামং আস, হি উইল কাম। কিন্তু সেই শাহনওয়াজ খানকে সামনে বসিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু যখন শাহনওয়াজ কমিশন গঠন করে
এয়ার ক্র্যাশের সত্যতাটাকেই প্রমাণিত করার ব্যবস্থা করলে শাহনওয়াজ খান সেই মানে টোপটা খেলেন। খাওয়ার ফলে কি হলো না, শাহনওয়াজ খান বললেন এয়ার ক্র্যাশ হয়েছে এবং তার বিনিময়ে শাহনওয়াজ খান রেল মন্ত্রক এবং ভারত সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় স্থলাভিষিক্ত হলেন। সত্যগুপ্ত খুঁজে বেড়াচ্ছেন তার আদিষ্ট পুরুষকে, তার অন্তরের দেবতাকে, যাকে তিনি কখনোই তার রাজনৈতিক নেতা রূপে শুধুমাত্র দেখেননি। সেই রাজনৈতিক নেতা রূপে যতটা দেখতেন, সেই দেখা ম্লান হয়ে তার মধ্যে সেই দিব্য পুরুষের যেন আগমনের বার্তা তার মনে হলো। যেন সেই কথাটা তিনি যেন লোককে বলতে চাইছেন যে সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা বেদাহমে এবং পুরুষ মহান্তম ইত্যাদি। তো তিনি 1962 সালে কুচবিহারের কাছে ফালাকাটায়, সেখানে কুচবিহারের কাছে ফালাকাটায় সেখানে শৌলমারি আশ্রম, সেই আশ্রমের কথা তিনি বললেন। তিনি বললেন যারা বললেন কি বললেন তিনি, সেখানে তিনি গেলেন, গিয়ে 1962 সালের 5, 6 ও 7ই ফেব্রুয়ারি 3 দিনে মোট 24 ঘন্টা 18 মিনিট সেখানে বসবাসকারী সেই সন্ন্যাসীর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং এর মধ্যে 6 ঘন্টা তিনি একান্তভাবে দেখেন, একান্তভাবে তার সঙ্গে কথা বলেন। ওই 6 ঘন্টা একান্ত কথা কি হয়েছিল আজও কেউ জানে না। এই দেখার পর তিনি প্রায় ভেবেছিলেন কলকাতায় এসে সর্বত্র জানাবেন, তো জানার মতো তার শরীর আর মনের অবস্থা ছিল না। সেই সময় যারা তাকে দেখেছিলেন এবং তিনি যখন কলকাতায় আসেন, যারা দেখেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমি দেখেছি। এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বিশ্বজিৎ দত্ত, কমলা দাশগুপ্ত, আমার বাবা শ্রী সত্যেন চৌধুরী এবং আরও বহু বিপ্লবী, সত্যব্রত মজুমদার, অরুণ গুপ্ত, অনিল দত্ত, সুবোধ চক্রবর্তী, বিমল দত্ত প্রমুখ বহু বিপ্লবী এবং বহু বেঙ্গল ভলান্টিয়ার্সের অনুসারী ব্যক্তিরা যুক্ত ছিলেন। তারা বলেছেন যে মেজর তখন যেন মানে একটা সাবমার্চ অবস্থায় ছিলেন, অর্ধবাহ্যদশায় অবস্থায় ছিলেন। সেই সময় তিনি বললেন, ওখানে এসে যে কলকাতায় ঘোষণা করবেন তা নয়, তিনি বললেন যে I am convinced that Sholmari, that Sharodanandaji of Sholmari Ashram in disguise of Netaji Subhash Chandra Bose, he is coming. এই কথা বলার অভিঘাতটা কি হলো, এই সম্বন্ধে বেশি আবেগ প্রবণ কথা না বলে অভিঘাতে হলো কি, তার 24 ঘন্টার মধ্যে ভারতবর্ষে প্রথমে 8টি, পরে 18 থেকে 20টি রাষ্ট্রের দূতাবাস বন্ধ হয়ে যায়। তার মধ্যে ব্রিটেন ছিল, আমেরিকা ছিল এবং ইউরোপীয় দেশগুলো দূতাবাস বন্ধ হয়ে যায়। বহু বড় বড় সংস্থা, অর্গানাইজেশন, আন্তর্জাতিক অর্গানাইজেশন তাদের দূতাবাসগুলো বন্ধ করে দেয় এবং মেজরের ওপর কড়া নির্দেশ, মেজরকে গ্রেপ্তার করার, মেজরকে আপনার নিজেদের হাতে নেওয়ার কড়া নির্দেশ বিদেশ থেকে আসে এবং সঙ্গে সঙ্গে সেই থেকে ওই সন্ন্যাসীর বিরুদ্ধে বডি ওয়ারেন্ট জারি করা হয়। সেই বডি ওয়ারেন্টে জারি করা হয় যখন প্রথমে তাকে আসতে বলা হয় কোর্টে। তিনি যখন কোর্টে আসেন না, তখন বলা হয় তাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। যদি অ্যারেস্ট না আসে, তার বডি ওয়ারেন্ট জারি করা হয় ওই শোলমারির ওই সন্ন্যাসীর নামে। কিন্তু তখন সেখান থেকে একটা বার্তা পাওয়া যায়। সেই বার্তা হলো এই যে সেই সন্ন্যাসীর অফিস থেকে বার্তা পাওয়া যায়, তখন সেখানে ছিলেন সেক্রেটারি জেনারেল রমণী রঞ্জন দাস। তিনি জানিয়েছেন যে ভারতবর্ষের কোনো আইন তার উপরে কার্যকরী নয় এবং সেখান থেকে জানানো হয় যে জহর জানে যে আমার ওপর ভারতবর্ষের কোনো আইন বা বিদেশি কোনো আইন কার্যকর হয়নি। এইটা 62 সালের ঘটনা এবং 62, 63, 64 এই সালের ঘটনা। এবং সারা ভারতবর্ষব্যাপী সুভাষবাদী জনতা, বেঙ্গল ভলান্টিয়ার্সের একটি অংশ, সুভাষবাদী জনতা রূপে তার প্রকাশ হয় এবং সুভাষবাদী জনতাতে মেজর যেহেতু এই ভাব নিয়ে সারা ভারতবর্ষে প্রচারে বেরোলে, তখন সুভাষবাদী জনতার প্রধান নেতৃত্ব ছিল সুপতি রায়চৌধুরীর হাতে। সুপতি রায়চৌধুরী সেই তাতে নেতৃত্ব দিয়ে সারা বাংলায় তিনি এবং সারা বাংলায়, বারবার বলছি বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষে তিনি সুভাষবাদী জনতার শাখা প্রতিষ্ঠা করলেন এবং দিনে আমি সরাসরি শুনেছি বিপ্লবীদের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে শুনেছি, দিনে লক্ষ লক্ষ কপি পত্রিকা প্রকাশিত হতো, ডাক, শোলমারি, এবং একদিনের মধ্যে সেগুলো সমস্ত ডিস্ট্রিবিউট হয়ে যেত, আবার পরের দিন ছাপানো হতো ইত্যাদি ভাবে। এবং মেজর
এই কথা প্রচারের সঙ্গে সঙ্গে মেজর কীভাবে সাংগঠনিক আন্দোলন করতে হবে, কীভাবে মানুষকে নিয়ে পূর্ণ মানুষকে জাগাতে হবে, সেই জন্য তিনি অসামান্য চেষ্টা করেন এবং অসামান্য চেষ্টা করেন এবং সেই চেষ্টার মাধ্যমে তিনি মানুষকে জাগাতে চান এই কারণে মানুষ বুঝুক যে সুভাষচন্দ্র মানেই যে একটি বৈপ্লবিক কর্মপ্রচেষ্টা যা পৃথিবীতে ইউনিক, কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে হোম ফ্রন্টের আন্দোলন এবং আজাদিন ফৌজের বহু কথা আজও অপ্রকাশিত। এই অপ্রকাশ করার পেছনে ব্রিটিশ মার্কিন চেষ্টা এবং সঙ্গে আমাদের দেশের রাজনৈতিক শক্তি, যার দোসর এই সমস্ত রাজনৈতিক যারা ছিল ক্ষমতায়, কংগ্রেস এবং অন্যান্য নেতৃবর্গ, তাদের মাধ্যমে সুভাষচন্দ্রের সম্বন্ধে অনেক ইতিহাস আমরা জানতে পারিনি, এটা সত্য। কিন্তু তারপরেও আফটার 1945 যে ঐতিহাসিক প্রমাণগুলো যা পাওয়া যাচ্ছে, কোনো ভাবের আবিরতা নয়, যে ঐতিহাসিক প্রমাণগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো সম্বন্ধে বলা দরকার। তাই জন্য মেজরের ভূমিকা সেখানেও যে বিরাট, এটা জানা দরকার। এবং আমাদের সময় প্রায় হয়ে এলো, এখানে বলি যে আপনারা জানেন যে ফৈজাবাদে এক সন্ন্যাসীকে দেখা গেছিল। সেই সন্ন্যাসী লীলা রায় এবং সুনীল কৃষ্ণগুপ্ত, পবিত্র মোহন রায়, তারা সেই তার কথা বলেছেন এবং সে কথা সত্য, এবং তার উপর দুটো চলচ্চিত্র হয়েছে। অম্লান কুসুম ঘোষ বলে বিখ্যাত সাংবাদিক তথা গবেষক আছেন, যিনি বিরাট কাজ করেছেন। তার মধ্যে তার একটা বিরাট কাজ হলো দ্য ব্ল্যাক বক্স অফ দ্য হিস্ট্রি। অসামান্য কাজ করেছেন, সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বহু তথ্য নিয়ে একটা ডকুমেন্টারি করেছেন, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার অসামান্য একটা ডকুমেন্টারি। বহু জায়গায় সারা দেশে এবং বিদেশে, ইংল্যান্ডে এবং আরও বিভিন্ন দেশে সেটি দেখানো হয়েছে। সেই ডকুমেন্টারিটা অম্লান কুসুম ঘোষ বিখ্যাত তথ্য ডকুমেন্টারি ফিল্ম, মানে তথ্যচিত্র নির্মাতা। পরবর্তীকালে তিনি চলচ্চিত্র করেন, সেই চলচ্চিত্রটিও অত্যন্ত সুন্দর। এছাড়া আরও কয়েকটি অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র হয়েছে, আরও 1-2টি। সেইখানে যে ভগবানজির কথা বলা হয়েছে, সেই ভগবানজির সম্বন্ধে বলতে গেলেও বলা যায় যে সেখানে একজন আছেন মহেন্দ্রনারায়ণ ভূপ। সেই মহেন্দ্রনারায়ণজির যে ভূপ বাহাদুর, তিনি ছিলেন মহেন্দ্রনারায়ণজির সম্পর্কে জগৎ জিতেন্দ্র ভূপ। সেই ভূপ বাহাদুরের যে জমি, সেই জমিটার উপরেই শারদানন্দজি যে বিশাল জমি ছিল ওই আশ্রমের, ওই শোলমারির আশ্রমের, সেই জগৎ জিতেন্দ্র বাহাদুরের এই জমি। এই জগৎ জিতেন্দ্র বাহাদুরের সঙ্গে ফৈজাবাদে যার কানেকশান, তিনি যখন ফৈজাবাদে উপস্থিত ছিলেন না, তার যোগাযোগ পাওয়া যায় এবং তার চিঠিপত্র এখন রাখা আছে। কেননা এলাহাবাদ হাইকোর্ট এবং উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে রামভবনে যে সংগ্রহশালা নির্মিত হয়েছে, সেখানে এই চিঠিগুলো ডকুমেন্টারিতে রাখা আছে। সত্যগুপ্ত এই এক অদ্ভুত সময় যায় কেন, তার কারণ অনেক বিপ্লবীরা, বেশ কয়েকজন তার শ্রদ্ধেয় বিপ্লবী নেতা, তারা সত্যগুপ্তের সঙ্গে একমত ছিলেন না। তার কারণ এইটা, তার কারণ শোলমারিতে যিনি ছিলেন তিনি বলেছেন আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই কথা ভগবানজির সময়ও হয়েছে। কিন্তু সত্যরঞ্জন বক্সী যা তিনি বলবেন সেইটাই তার কথা। সেই কারণে সত্যরঞ্জন বক্সী সর্বসময় তার যে নেতার কথার সঙ্গে এক কথাই বলে চলেছিলেন সর্বসময়। মেজর সত্যভূষণ গুপ্ত, তাই জন্য তার যে কথা তিনি বলেছেন, তাকে এবার লড়তে হয়েছিল, তাকে এবার সংগ্রাম করতে হয়েছিল নিজের দলের তার সমবয়সীদের সঙ্গে এবং তার বয়কনিষ্ঠদের সঙ্গে এবং বড় নেতার দাদাদের সঙ্গে। তবুও তিনি তার ভাবনা এবং চিন্তায় অবিচল ছিলেন। এই ব্যাপারটা নিয়ে পরবর্তীকালে আরও বিভিন্ন প্রকার আমরা আশা রাখবো গবেষকরা আলোকপাত আরও করবেন। তার কারণ বহু তথ্য এ বিষয়ে আছে, যেই তথ্য মাত্র প্রমাণিত হয় যে তিনি, তার সম্বন্ধে কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পারি, যার সম্পূর্ণ ডকুমেন্টারি এভিডেন্স খুঁজে পাওয়া সম্ভব। এইভাবে করতে করতে মেজর সত্যগুপ্তের উপর অত্যাচার অনেক বেড়ে গেছিল তৎকালীন ভারত সরকারের মাধ্যমে, এবং তার এগেনস্টেও বডি ওয়ারেন্ট জারি করা হয়। এই ঘটনাগুলো আমি প্রত্যক্ষ জানতাম। আমি জন্মাবার আগেই তার মৃত্যু হয়েছে, কিন্তু আমি এই ঘটনাগুলো প্রত্যক্ষভাবে জানতাম
এবং সেই কারণে যাদের আমি দেখেছি বিপ্লবীরা, তাদের সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে। সেই কথাবার্তাগুলো আমি শুনেছি, শুনে কিছু মনে রাখার চেষ্টা করেছি, কিছু লেখা বেরিয়েছে এবং সেগুলোকে ধারণ করে বুঝতে পেরেছি যে মেজর সত্যগুপ্ত যে চেষ্টা করেছেন, তার বৈপ্লবী সত্তার মধ্যে যে অসম্ভব দুর্দমনীয়, যে যৌবনের প্রাণ সঞ্চারকারী এক মহাশক্তিমান নেতার প্রকাশ করেছিল, তেমনি তার যে নেতা, তার গুরু, তার ইষ্ট দেবতার মতো তারই ধ্যানে তিনি তার সম্পূর্ণ জীবন জীবন দিয়েছিলেন এবং তার জীবন অতিবাহিত করেছিলেন। এবং সেই অতিবাহিত করার পর 1966 সালের 19শে জানুয়ারি তিনি যখন বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, কোথাও এক জায়গায় থাকতে পারেননি, সব জায়গায় ঘুরছেন, প্রচার করছেন, তার এগেনস্টে আমি বললাম বডি ওয়ারেন্ট জারি হয়েছিল তার বিরুদ্ধে। ঘুরতে ঘুরতে বেরিলিতে ডাক্তার শ্রীনিবাস গোয়েলের বাড়িতে 19শে জানুয়ারি সত্যগুপ্তের মৃত্যু হয়। তারপর তার দেহ বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। বেনারসের মানুষজন ট্রেন থামিয়ে তার দেহ দশার ঘাটে স্নান করানো হয়। এছাড়া কলকাতায় আসতে আসতে বিভিন্ন জায়গায় তার দেহ উৎসাহী মানুষেরা পথে থামিয়ে সেখানে তারা ওই গাড়িতেই, স্পেশাল গাড়িতে করে তার বডি এসেছিল, সেই গাড়িতেই তারা ফুল দিয়ে সম্মান দিয়ে তাকে সাজিয়ে যান। সেখানে তারা তাকে শ্রদ্ধা সম্মান প্রদর্শন করেন। এই করতে করতে কলকাতায় তার দেহ আসে। তার দেহ শেষ যাত্রায় তৎকালীন মুখ্যমন্ত্রী, সমস্ত রাজ্য নেতৃবর্গ, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গার প্রতিনিধিবৃন্দ এবং বেঙ্গল ভলান্টিয়ার্সের তৎকালীন কিশোর এবং যুবক বেঙ্গল ভলান্টিয়ার্সের যে কর্মী, তাদের মার্চ পাস্টের মাধ্যমে অগণিত মানুষের মাধ্যমে তার দেহ দাহ করা হয় রাসবিহারীতে কেরাতলা মহাশ্মশানে। এই সত্যগুপ্তর যে এই সাধনা সম্পূর্ণ সাধনা ভারতবর্ষের মুক্তির জন্য, ভারতবর্ষের উত্থানের জন্য। এবং রবীন্দ্রনাথের সঙ্গে এখানে আমি একটা কথা বলিনি, সেটা হলো যে রবীন্দ্রনাথের সঙ্গে তার যোগাযোগ যে হয়েছিল বেঙ্গল ভলান্টিয়ার্সে, তার পেছনে মেজর সত্যগুপ্ত ছিলেন এটা বলেছি। এবং মেজরের সঙ্গে মেজর এবং আরও কয়েকজন বিপ্লবীরা, তার মধ্যে ভুবনেশ্বর রক্ষিত রায় ছিলেন, তারা রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেছিলেন। তার রবীন্দ্রনাথকে তারা জিজ্ঞেস করেছিলেন, যে বলেছিলেন যে আমরা বিপ্লবী, আমরা যুবক সমাজের প্রতিভু, আমরা চাই পূর্ণ আন্দোলন, পূর্ণ বিপ্লব এবং আপনার আশীর্বাদ চাই। তখন রবীন্দ্রনাথ বলেছিলেন, যেটি আজও আমাদের কাছে সমান একটা কথা, যা স্বামীজি বলেছেন, যে নেতাজি বলেছেন, ক্যারেক্টার বিল্ডিং। স্বামীজি বারবার বলেছেন চরিত্র গঠন। স্বামীজি বলছেন, আমার সমস্ত আশা যুবকদের প্রতি আমার সব আশা। সেই যুবকদের চরিত্র গঠন না হলে, আগেকার যে ব্যায়ামশালাগুলো হতো, সেই ব্যায়ামশালার মধ্যে আদর্শ যুবতী তৈরি হতো, তাদের অস্ত্র শিক্ষা, শরীর শিক্ষা দেওয়া হতো, তারাই দেশের কাজে, মাতৃভূমির কাজে তারা যোগদান করতেন। এখন এটা একটা বিলাসের মধ্যে পড়ে। শরীর রক্ষা, শরীরকে সুস্থ রাখা আছে, কিন্তু বিলাসের মধ্যে বেশি পড়ে এই দেহ রক্ষা, এই সমস্ত জিমনাসিয়ামগুলো, এইগুলো বর্তমানে। তো আগে তা ছিল না, অধিকাংশই এখন তাই। সেইখানে সত্যগুপ্ত তারা যখন বলেন যে আপনার আশীর্বাদ চাই, তখন যে কথাটা রবীন্দ্রনাথ বলেছিলেন, আজও সেই কথাটাই এক, যে রবীন্দ্রনাথ বলেছিলেন, সারা দেশে প্রত্যেকটি নরনারীর কানে সৃষ্টিমুখর বিপ্লবের বাণী তোমরা যদি না পৌঁছাইতে পারো, তবে তোমাদের দুর্বার চেষ্টায় ইংরেজ পালালেও তোমাদের আদর্শ বেঁচে থাকবে না। অন্ধ জনতার পুরোভাগে এসে যা ঘটেছে এখন, অন্ধ জনতার পুরোভাগে এসে তারাই নেবে জয়ের পূর্ণ ভাগ, যারা এতকাল অন্যায় ও অসত্যকে সমাজের প্রতি স্তরে একান্ত লোভে লালন করে এসেছে। আজ তাই হয়েছে। তাই মেজরের কথা, এই কথাগুলো পেছনে চলে যাচ্ছে। আমাদের দায়িত্ব, আমরা চেষ্টা করব এই সত্যগুলো প্রকাশিত করতে। এই সব অদ্ভুত জীবনগুলো আমাদের চোখের সামনে যত আমরা আনতে পারবো, আমাদের নিজেদের মঙ্গল, সমাজ ও দেশে। সুস্থ সমাজ গঠিত না হলে সুস্থ ভাবনা, সুস্থ আদর্শ হয় না। তাই এখন আদর্শবিহীন হয়ে যাচ্ছি আমরা। তার থেকে বাঁচার উপায় হলো এই মহাজীবনগুলোকে, এই মহাজীবনদের সম্বন্ধে জানা, এই মহাজীবনের কে স্মরণ করা, মনে মনে তাদের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া। আজকের এই দিনে প্রায় 123তম জন্মবার্ষিকী, 123 হচ্ছে না, 122তম বা 123তম জন্মদিবস মেজর সত্যগুপ্তের। তাঁর এই দিনে আজকে তাঁকে
স্মরণ করি, তাকে প্রণাম জানাই, সঙ্গে সঙ্গে সমস্ত বিপ্লবী কুলকে প্রণাম জানাই এবং আবার পুনরায় মোদক ট্রেনিং একাডেমি এবং তাঁর কর্ণধার শ্রী গণেশ মোদককে আমার অশেষ সম্মান, শুভেচ্ছা এবং নমস্কার জানাই। এবং যারা শ্রোতা হয়েছেন, যারা শুনেছেন, আমি বকে গেলাম কেমন হওয়ার জন্য নয়, বকে গেলাম, যা মনে হলো বললাম। আপনারা ক্ষমা করবেন যদি কোনো আবেগতাড়িত কোনো কথা হয়ে থাকে, তবু যেটুকুনি জানি একটু বলবার চেষ্টা করলাম। আপনারা শুনলেন বলে আপনাদের সকলকেও আমার নমস্কার ও কৃতজ্ঞতা জানাই। বন্দে মাতরম। জয় হিন্দ,